বিসমিল্লাহির রহমানির রহিম। গত 5 ও 6 নভেম্বর 2025 তারিখে 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন এবং রাউজান এলাকায় 3টি গোলাগুলির ঘটনা ঘটে। 3টি ঘটনায় মোট 9 জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এর মধ্যে সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন, বাকি সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি একটা একটা করে ঘটনার বর্ণনা করছি। গত 5 নভেম্বর 2025 তারিখ বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটনের হামজারবাগ নামক এলাকায় চট্টগ্রাম 8 আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জনাব এরশাদুল্লাহ কর্তৃক গণসংযোগের সময় তার উপরে দুর্বৃত্ত কর্তৃক হামলা করা হয়। উক্ত হামলায় জনাব এরশাদ সাহেব গুলিবিদ্ধ হন এবং সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে নিহত হন। এছাড়াও একই ঘটনায় ইরফানুল হক শান্ত এবং মোহাম্মদ সানোয়ার নামক আরও 2 জন ব্যক্তি, মোট 4 জন গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে ভিকটিমের পরিবার কর্তৃক এবং উক্ত মামলার 8 জনকে আসামি করে মামলা করা হয়। 8 জন আসামির মধ্যে উল্লেখযোগ্য 2 জন আসামি আলাউদ্দিন এবং হেলাল, তাদেরকে গতকাল রাত্রে ঘটনার 34 ঘন্টার মধ্যে র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়। একই দিনে 5 নভেম্বর 2025 তারিখে রাত আনুমানিক 11টা থেকে 11:30টার দিকে রাউজানের বাগোয়ান ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সুমন, ইসমাইল, খুরশেদ ও সোহেল এই 4 জন ব্যক্তিকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও 2 জনকে, মোট 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গত 6 নভেম্বর 2025 তারিখে বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটনের চালিতাতলী এলাকায় ইদ্রিস নামক একজন অটোরিকশা চালককে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয়, তার পায়ে 2টি গুলি করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের কাছ থেকে আমরা জবানবন্দি গ্রহণ করি এবং তার কাছ থেকে জানতে পারি যে এর সাথে 3 জন ব্যক্তি জড়িত ছিল। ওই 3 জন ব্যক্তির মধ্যে রাজ নামক একজন ব্যক্তিকে গতকাল রাত্রে ঘটনার 12 ঘন্টার মধ্যে র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। মোট 3টি ঘটনায় ভিকটিম 9 জন ব্যক্তি গুলিবিদ্ধ ছিল এবং তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধেই মামলা হয়েছে এবং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং টোটাল উল্লেখযোগ্য 6 জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদেরকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। বাবলা হত্যাকাণ্ড যেটা হলো সেটা দেখি সরাসরি ইন্টেনশন কে ছিল, যে বাবলা সে নাকি যে বিএনপি প্রার্থী ছিলেন সেটাকে অন্য কোনো এখানে ইস্যু আপনারা পেয়েছেন? আর এই হত্যাকাণ্ডে যাদেরকে আটক করা হয়েছে তারা কি সরাসরি হত্যা অংশ নিয়েছিল কি? এই অস্ত্রোদ্ধার করছেন, এটা কি ঘটনা নাকি ক্লিনিক্যাল ঘটনা? কোনটা? অস্ত্রোদ্ধারের রাউজানেরটা। হ্যাঁ, ওকে। প্রথম ঘটনা যেটা, জনাব এরশাদ সাহেব এবং সারোয়ার বাবলা পাশাপাশি ছিলেন। আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে সারোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে, যেহেতু তার ঘাড়ের মধ্যে একদম অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন, যে কারণে তার গায়েও গুলি লেগেছে। এটা একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে। আর এখানে
উদ্দেশ্য দুইজনই ছিল নাকি একজন ছিল এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। এটার তদন্ত চলছে। হয়তো আসামি দুজনকে, উল্লেখযোগ্য দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আসামিদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। তাদের সবাইকে গ্রেপ্তার করতে পারলে তারপরে হয়তো তাদের মূল ইন্টেনশনটা জানা যাবে। এই দুজন সরাসরি জড়িত ছিল কিনা, মানে স্পটে ছিল না? হ্যাঁ, এই দুজন সরাসরি জড়িত ছিল। গুলি চালিয়েছে কে? ইশতিয়াক? না। আচ্ছা, এটা আমরা এরশাদ সাহেবের ঘটনার কথা আলোচনা করছি। এরশাদ সাহেবের ঘটনায় গুলিটা কে চালিয়েছে? গুলিটা এখানে 4 থেকে 5 জন ব্যক্তি গুলি চালিয়েছে। তো এখানে 8 জনের বিরুদ্ধে মামলা হয়েছে ভিকটিম পরিবার কর্তৃক, বাই নেম 8 জনের বিরুদ্ধে, এবং 2-3 জন অজ্ঞাতনামা দিয়ে মামলা করেছে। এই 8 জনের থেকে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি, আর বাকিদেরকে গ্রেপ্তারের জন্য কার্যক্রম চলমান রয়েছে। গুলিটা কে চালিয়েছিল সেটা জানতে পারছেন? আচ্ছা, যারা অপরাধী তো ধরা পড়ার পরে তার নিজের অপরাধ সম্পূর্ণভাবে ডিনাই করে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কেউই স্বীকার করেনি। পরবর্তীতে হয়তো কোর্ট থেকে রিমান্ডে নিয়ে আসলে বিস্তারিত জানা যাবে। আচ্ছা ভাই, কোন নির্দেশিকাটা আছে কিনা প্রাথমিক জিজ্ঞাসাবাদ, মানে একদম বলে আপনাদের কারো নির্দেশে কি এই গুলিটা চালিয়েছে কি সেখান থেকেও আছে কিনা? ছোট সরকার এবং বড় সরকারের নাম শুনছি, তাদের কি সম্পৃক্ততা এই বিষয়গুলো কি জানেন? মানে ওই দুজনের সাথে হ্যাঁ, ছোট সাজ্জাদ বড় সাজ্জাদের সাথে যেটা রয়েছে, এটা সারোয়ার বাবলার সাথে ছোট সাজ্জাদের সাথে একটা কনফ্লিক্ট আগে থেকেই চলমান আছে। আপনারা জানেন যে এর আগেও বাকুলিয়াতে তাকে মারার জন্য একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল, এরপর পতেঙ্গা বিচ এলাকায় একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল। তো তাদের ভিতরে একটা কনফ্লিক্ট অনেক আগে থেকেই চলছে। এখন যেহেতু বাবলা মারা গিয়েছে এবং ছোট সাজ্জাদের সাথে তার কনফ্লিক্ট ছিল, সন্দেহ তার দিকে যাওয়াটাই স্বাভাবিক। আর সম্পূর্ণ তদন্ত না করে এই বিষয়গুলো ধারণামূলকভাবে বলাটা ঠিক হবে না। একজনকে সরাসরি অপরাধী বলে দেওয়াটা ঠিক হবে না। মানে এই দুজনকে কারো অনুসারী কিনা স্বীকার করেছে কিনা, ছোট সরকার কিংবা বড় সরকার কোনো দিয়েছে কিনা প্রাথমিকভাবে? ওরা দুজন নিজের মুখে কোনো কিছু স্বীকার করেনি, বা তাদেরকে ছোট সাজ্জাদ এই গ্রুপের সাথে চলাচল করতে দেখা গিয়েছে, এইরকম আমরা জানতে পেরেছি। র্যাবের যে কার্যক্রম এখন চলমান, কিন্তু আমরা দেখতেছি রাউজান থেকে পুরো চট্টগ্রাম সহ যে র্যাবের প্রতি একটা সন্ত্রাসের একটা ভীতি ছিল কিংবা আতঙ্ক ছিল, সন্ত্রাস চাঁদাবাজ এগুলো নিয়ন্ত্রণের কার্যক্রমের কারণে। কিন্তু এই ভীতিটা কেটে দেওয়ার কারণটা কি? ভীতি কেটে গিয়েছে এটা আপনাকে কে কে বলেছে? না, ওরা যেভাবে প্রকাশ্যে দিনের পর দিন ঘটনা করতেছে, রাউজান থেকে শুরু করে এখানে বিশেষ করে রাউজান। হ্যাঁ, এখন অপরাধ সব এলাকাতেই ঘটছে, সব এলাকাতেই ঘটছে। আমরা আমাদের কার্যক্রমও চলমান রেখেছি। দেখতেই পাচ্ছেন 3টা ঘটনার মধ্যে আপনার 34 ঘন্টার মধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক আসামি গ্রেপ্তার করা হয়েছে। আমরা আমাদের কার্যক্রম করছি, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। এই সকল ধরনের অপরাধ প্রশমনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আর ভীতি কেটে গিয়েছে এটা আপনাকে কে কে বলেছেন আমিও তালিকা দেন, আমরা দেখি, জিজ্ঞেস করে কেন ভীতি কেটেছে জিজ্ঞেস করে দেব। আচ্ছা, ওই আলাউদ্দিন এবং হেলালকে ওই চাঁদগাঁওয়ের হাজিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি গ্রেপ্তার করতে তো বেগ পেতেই হবে। গত ঘটনার পর থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের টিমগুলো সার্বক্ষণিক কাজ করছে। অ্যারেস্ট করেই যে আমরা বসে আছি সেটা নয়, যারা বাকি আছে তাদেরকেও অ্যারেস্ট করার জন্য আমাদের কার্যক্রম চলছে। তো আসামি অ্যারেস্ট করতে হলে সবসময়ই বেগ পেতে হয়, এবং এটা বেগ পেতে হবে জেনেই আমরা অপারেশন করি। যে আটককৃত দুজনের স্বজন কিন্তু বাইরে আছে, তারা যদি বলছে তাদেরকে বাসা থেকে নিয়ে আসা হয়েছে, এই বিষয়টা নিয়ে আসলে কি বলবেন? কোন আটককৃত দুজন? এই যে আলাউদ্দিন এবং হেলাল দুজনের স্বজনই বাইরে আমরা দেখলাম, তারা আছে, তারা বলছে বাসা থেকে নিয়ে আসা হয়েছে। আসামি তো আসামি, সে বাসায় থাক বাজারে থাক যেখানে থাক সেখান থেকেই গ্রেপ্তার করা হবে। বাসা থেকে গ্রেপ্তার করাটা তো অপরাধ না। আর অস্ত্রগুলো কি আসলে তারা থেকে? আচ্ছা, এই অস্ত্র যেটা আমরা
উদ্ধার করেছি আসামি সহ অস্ত্র। এটা হচ্ছে রাউজানে যে গোলাগুলির ঘটনা ঘটেছিল সেই ঘটনার আসামির কাছ থেকে অস্ত্র পেয়েছি। এই অস্ত্রটা বিদেশি অস্ত্র দেখে, যদিও উপরের একটু পুরাতন হয়ে গেছে, কোন দেশের নামটা লেখা নেই, বাট দেখে মনে হচ্ছে এটা তার্কিশ অস্ত্র হবে। এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ব্যবহৃত অস্ত্র না, এটা ওই ক্যালিবারের না, অন্য ক্যালিবারের অস্ত্র। রাউজানের ঘটনাটি সবসময় বলা হচ্ছে বিএনপি দুইটা পক্ষের মধ্যে ঝামেলার কারণে রাউজানে এই ধরনের ঘটনা ঘটছে। এই যে গত পরশুদিন যে ঘটনাটা একটা পক্ষ কিন্তু দাবি করছে আর একটা পক্ষকে মানে অভিযোগ করছে, এই আপনারা কি পেয়েছেন? এটা কি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, কোনো বিরোধের কারণে? এটা তাদের মধ্যে কথা কাটাকাটি, মারামারি, ঝগড়াঝাটি থেকে মারামারি পর্যায়ে চলে গিয়েছিল, তারপরে গোলাগুলি হয়েছে এই মর্মে আমরা জানতে পেরেছি। এখানে অপরাধ এবং অপরাধী এই দুটো আমাদের জন্য মুখ্য বিষয়। কে কোন দলের কে কাকে সাপোর্ট করছে এটা আমাদের কাছে মুখ্য বিষয় না। গতকাল সর্বশেষ যে রিক্সা চালককে গুলি করা হয়েছিল তার স্বজনদের দাবি মাদক ইস্যুতেই তাকে গুলি করা হয়েছে। আমরা দেখছি গত 3 মাস 3.5 মাস ধরে চট্টগ্রামে মাদক আটকের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা প্রশ্ন রয়ে গেছে এবং আদালতের পরিসংখ্যান করছে গত 3 মাসের কোনো ধরনের মামলা হচ্ছে না মাদকে বা মাদক আটক হচ্ছে না। এই জায়গাতে আমাদের অবস্থানটা একটু ক্লিয়ার, আমাদের অভিযান চলছে না কেমন বা চলছে কিনা? অভিযান চলছে না, এটা তো চলছে না বা চলছে কিনা? হ্যাঁ, এটার অভিযান তো চলমান রয়েছে। এটা অভিযান হচ্ছে না, আদালতে মামলা হয়নি, এই তথ্যটা কোথা থেকে পেয়েছেন এটা আমি ঠিক জানি না। আমরা প্রতিদিনই মাদকের অপারেশন হচ্ছে, মাদক ধরা হচ্ছে এবং আসামি সহই ধরা হচ্ছে। আচ্ছা, রায়হানের বিষয় যেটি হচ্ছে যে বাংলা হত্যায় রায়হানের নাম সবার আগে আসছে, যে রায়হানের মূলত নির্দেশ দাতা এবং রায়হানি এখানে এই হত্যাকাণ্ডের আসলে পরিচালনা করেছে। রায়হানের বিষয়ে আপনারা কতটুকু জেনেছেন? সেই রায়হানের কোনো আপডেট আছে কিনা, তাকে বিরুদ্ধে কোনো অগ্রগতি আছে কিনা? আর একটা বিষয়, সামনে নির্বাচন, এই সময় এই সকল হত্যাকাণ্ডকে আপনারা আপনাদের পরিণত কি বলছে, এদের আসলে উদ্দেশ্য আসলে রায়হান নামের যে ব্যক্তির নাম বলেছেন, ওনার মামলায় উনি 1 নম্বর আসামি, তো অবশ্যই সে অপরাধী। 1 নম্বর আসামি হলে সে অপরাধী হওয়ার কথা এবং সকল অপরাধীদেরকেই ধরার জন্য আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে। চেষ্টা করছি, ইনশাল্লাহ সফলতা পাওয়া যাবে। আচ্ছা, আপনারা বলছেন যে যাচাই করা হয়েছে সেটি ফিসালি কিনা, আর যা ঘটনার প্রেক্ষিতে তাকে ধরা হয়েছে এবং সারোয়ার বাবলা হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো কানেকশন আছে কিনা? অটো রিকশার সাথে এই সারোয়ার বাবলার এই ঘটনার না, এই দুইটা আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি দুইটা আলাদা ঘটনা এবং আলাদা গ্রুপের মধ্যে হয়েছে। সিএনজি অটো রিকশার ঘটনাটা তাকে রাজ আর যে ভিকটিম আছে সে আরো 2টা নাম বলেছে, রাজের নাম বলেছে, মিজানের নাম বলেছে এবং বুশা ডাকাতের কথা বলেছে। তো তারা তাকে গুলি করেছে। নির্বাচন সামনে, এই বিষয়টা আপনাদের পরিচালনা কি বলছে? এই যে এত অরাজকতা, এত গোলাগুলি, এগুলো আসলে তাদের মূল মোটিভ কি? সন্ত্রাসীদের মূল মোটিভ হচ্ছে তাদের ব্যক্তি স্বার্থ। তো তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্যই যা কিছু করার করছে। এর সাথে নির্বাচনকে কেন্দ্র করে স্পেসিফিক ভাবে এরকম করে কেউ কোনো জবানবন্দি বা স্বীকারোক্তি দেয়নি যে তারা নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার জন্যই এটা করছে। বাট অবশ্যই নির্বাচনের আগে এই ধরনের কার্যক্রম একটা শঙ্কার বিষয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এগুলো প্রশমনের জন্য। আচ্ছা, ভিকটিম সে গতকালকে এই ঘটনাটা ঘটেছে, 2টা গুলি খেয়েছে, হসপিটালে ভর্তি অবস্থায় আছে। আসলে তাকে জিজ্ঞাসাবাদ করার মতো একটা অবস্থায় সে নেই। তো আপনার তথ্যটা নিলাম, আমরা সে একটু সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করবো। আচ্ছা ভাই, গণস্বতন্ত্রকে গুলি করতে কেন গেল? এটা কি পূর্ব পরিকল্পিত কিনা? হ্যাঁ, যেভাবে ঘটনাটা হয়েছে অবশ্যই হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে। আর গণসংযোগে কেন গিয়েছে এটা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওরা কিছু বলেনি,
হয়তো পরবর্তী আরো যারা আসামি আছে তাদেরকে ধরতে পারলে জিজ্ঞাসাবাদ করলে হয়তো জানা যাবে যে ওখানে কেন গিয়েছিল। আচ্ছা, সামনে তো গণসংযোগ কারো হবে, নির্বাচনের ঘটনা হবে, সেই জায়গাগুলো আপনাদের নিরাপত্তা কেমন থাকবে? গণসংযোগ, হ্যাঁ, নির্বাচন উপলক্ষে তো সব জায়গাতেই গণসংযোগের এই কার্যক্রমগুলো চলমান থাকবে, সকল দলেরই চলমান থাকবে। তা আমাদের টহল কার্যক্রম, গোয়েন্দা কার্যক্রম আমরা জোরালো করেছি। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা সবাই মনিটর করছি, সবাই সর্বোচ্চ চেষ্টা করছি। তারপরেও কিছু জায়গায় কিছু অপরাধ তো ঘটেই থাকে। তো এটা ঘটার কিছু ঘটনা আছে যেটা ঘটার আগে ব্যবস্থা নেওয়া হয়ে যায়, ঘটনাটা ঘটতে পারে না, এটা আপনারা জানতে পারেন না। আর যেটা ঘটে যায় সেটা জানতে পারেন। যারা আটক হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় আছে কিনা, তারা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আছে কিনা, বিশেষ করে রাজধানী আমরা জানি দুটি গ্রুপ, এই জায়গায় কি কোনো গ্রুপের বা রাজনীতির কেউ আটক আছে কিনা? রাউজান এবং পুরো বাংলাদেশে যে কয়টা গ্রুপই থাকুক, র্যাবের কাছে দুইটা গ্রুপ আছে, একটা সাধারণ জনগণ, একটা অপরাধী। আমাদের কাছে সে অপরাধী। এর বাকি পরিচয় আমরা তার কাছ থেকে নেওয়ারও চেষ্টা করি না। এখানে কি রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের কোনো কারণ আছে কিনা, যার কারণে ব্যাপার হওয়া হইতেছে দিন সন্ত্রাসী? আপনারা কি মনে করেন? এখন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এটা তাকে রিমান্ডে নিলে হয়তো তার পেছনে কারা আছে এটা বিস্তারিত জানা যাবে। আচ্ছা, হাজিরপুর এলাকাতে খালেদ দুটা লাশ পাওয়া গেছে একে একে। এরপরে সরল মাত্রার হত্যা, ফাটাফাটি, নামে নামে অটো রিক্সা ড্রাইভার কিন্তু